ওরা কোন রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠাই দেবো। আমার সাথে লিঙ্ক আছে। টেনে হিচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল হাসিনাকে। আসল ঘটনা ফাঁস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। আগের দিন 4 আগস্ট 2024 নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে শেখ হাসিনা একটি বিবৃতি দেন। তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও অগ্নি সংযোগকারী হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়, যারা হিংসা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয়, সন্ত্রাসবাদী। এরা জাতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। তাই তিনি এই সন্ত্রাসীদের কড়া হাতে দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার দিন 5 আগস্ট 2024 সকাল থেকে গণভবনে শুরু হয়ে গিয়েছিল ব্যস্ততা। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া সকালেই এসে হাজির। তার কিছুক্ষণের মধ্যে আসেন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। ডিজিএফআই ও এনএসআই এর প্রধানরা ফোনে জানালেন দেশের গুরুতর পরিস্থিতি, বিশেষ করে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। প্রধানমন্ত্রী এনএসআই প্রধানকে নির্দেশ দিলেন ঢাকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে। সেই সঙ্গে পুলিশ সকাল থেকে জনতাকে নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা পালন করছে সে সম্পর্কেও জানাতে বললেন। আধ ঘন্টার মধ্যে এনএসআই প্রধান ফোন করে হাসিনাকে বিস্ফোরক পরিস্থিতির দুঃসংবাদ জানান। আরও জানান, সকালের দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত একটি ছবি ইন্ধন দিয়েছে পরিস্থিতির অবনতির। ছবিটি ছিল ফার্মগেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সেই অমানবিক দৃশ্যটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘৃণা ও গভীর বিতৃষ্ণা জাগিয়ে তোলে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মেজর জেনারেল মোর্শেদ প্রধানমন্ত্রীকে জানান, মানুষের ক্রোধ এখন তুঙ্গে, তাই তার আর গণভবনে থাকা নিরাপদ নয়। তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছে, তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত। ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই, এনএসআই প্রধানরা, এসবির প্রধান এবং অন্যান্য পুলিশ, সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন। সকলের মুখে উদ্বেগজনক খবর। সকলে প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে। সকাল পেরোনোর আগেই তারিক আহমেদ সিদ্দিকী পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে ফেলেন। অবশ্য আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে। 2 আগস্ট 2024 সালে ভারত হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল, বলেছিল কোটা আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত হাসিনাকে আশ্রয় দিতে তৈরি। পরদিন সোমবার সকালে ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছলেন। তাৎক্ষণিকভাবে হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল। এদিকে 5 আগস্ট দুপুরে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনাপ্রধান হাজির হন গণভবনে। অফিসের চেম্বারে হাসিনা তখন ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন। 3 প্রধান শটান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন। তারা জানান, তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোরাজোরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় চারিদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যায় জমায়েতের খবর আসতে থাকে। সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন শিরোনামে একটি বইয়ে 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়। বইয়ে লেখকরা লিখেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান আবারও হাসিনাকে বলেন, সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, ভারতে উড়ে যাওয়ার জন্য তেজগাঁও বিমানঘাঁটি ও কুর্মিটোলার বিমানঘাঁটিতে 2টি ট্রান্সপোর্ট বিমান তৈরি হয়েছে। ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যে হাসিনাকে নিয়ে বিমানের ভারতের আকাশের প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল, কিন্তু তখন পর্যন্ত হাসিনা গণভবন ছাড়তে সম্মত ছিলেন না। ঘরের মধ্যে থাকা 3 বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত অন্যরা তখন তার বোন রেহেনাকে ধরেন হাসিনাকে রাজি করানোর জন্য। রেহেনা 2 আগস্ট থেকে গণভবনে এসে থাকছিলেন। রেহেনার বোঝানোর পরেও হাসিনা গো ধরে থাকেন। তখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়কে ফোন করা হয়। সজীব ওয়াজেদ তার মাকে বলেন, গণভবন ছেড়ে এক্ষুনি ভারতে উড়ে যাও। তখনও তিনি তা খারিজ করে দেন। এরপরই আসে ভারতের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন। হাসিনার সঙ্গে খুব সংক্ষিপ্ত কথোপকথন হয়। এরপর ওয়াকার বলেন, তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু নিজের জীবন বিপন্ন করবেন তাই নয়, এখানে যারা রয়েছেন তাদের
তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের জীবনও বিপন্ন হবে। ততক্ষণে খবর আসতে থাকে যে পথে হাসিনাকে উদ্ধার করে তেজগাঁও বিমান ঘাঁটিতে নেওয়া হবে সেই বেগম রোকেয়া এভিনিউ দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসছে ছাত্র জনতার বিশাল স্রোত। তখনই পরিকল্পনা করা হয় বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি MI-17 হেলিকপ্টারকে প্রস্তুত রেখেছিলেন। বেলা 2টোর দিকে শেখ হাসিনা রাজি হন। বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে ধেয়ে আসতে শুরু করেছে, কিন্তু হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চান। এখন এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে। রেহেনা টেনে হিচড়ে হাসিনাকে গাড়িতে তুলেছিলেন। বোন শেখ রেহেনা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিচড়ে অপেক্ষমান গাড়িতে তুলেছিলেন। হেলিপ্যাড নিয়ে যাওয়ার জন্য গাড়িটি তৈরি করে রাখাই ছিল। ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারী তার জামাকাপড় ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি সুটকেসে ভরে ফেলে। গণভবনের হেলিপ্যাডে অপেক্ষমান MI-17 হেলিকপ্টারের পাইলটকে ইঞ্জিন চালু করতে বলা হয় দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত থাকতে। কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্য সহ হাসিনা ও রেহেনা উঠে বসেন হেলিকপ্টারে। অবশেষে 2:23 নাগাদ গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড়ে যায়। 2:35 হেলিকপ্টারটি পৌঁছায় তেজগাঁও বিমান ঘাঁটিতে। সেখানে তখন প্রস্তুত ছিল C-130J সুপার হারকিউলিস বিমান। ইঞ্জিন চালু করে রাখা ছিল। তেজগাঁওয়ে পৌঁছানো মাত্রই হাসিনা ও রেহেনাকে তুলে দেওয়া হয় বিমানটিতে। 2:42 বিমানটি উড়ে যায়। 20 মিনিটে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে ভারতের আকাশসীমায় প্রবেশ করে বিমানটি উড্ডয়নের সময় এক পশলা বৃষ্টিও হয়েছিল। সম্প্রতি ভারতে প্রকাশিত সাংবাদিক লেখক দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকনের লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন শিরোনামে একটি বইয়ে 2024 সালের 4 ও 5 আগস্ট গণভবনের অভ্যন্তরে কি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ তুলে ধরা হয়েছে। লেখকরা লিখেছেন, ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান হাসিনা ও রেহেনাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সন্ধ্যা 6টা নাগাদ সেটি সেখানে পৌঁছেছিল। হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা। তাদের বরাত দিয়ে হাসিনা দেশ ছেড়ে চলে যেতে পেরেছিলেন। সিকিউরিটি ফোর্সের সদস্যরাও বরাত জোরে বেঁচেছিলেন। গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের 25 মিনিটের মধ্যে বিশাল জনতা গণভবনের গেট ভেঙে ভিতরে পৌঁছে গিয়েছিল। বাইরে থাকা সেনা সদস্যরা কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করেননি। ভিতরে সিকিউরিটি ফোর্সের কাছে তখন ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। বিপদ বুঝে তারা সেগুলো গণভবনের পিছনের দিকে বেসমেন্টের একটি ভল্টে সেসব ঢুকিয়ে তালা দিয়ে পিছনের গেট দিয়ে পালিয়ে সংসদ ভবন চলে গিয়েছিল। আর তার ঠিক 5 মিনিট পরেই উন্মত্ত জনতা গণভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট শুরু করেছিল। এইভাবেই নিকাপাত ঘটেছিল স্বৈরাচার হাসিনার 15 বছর 7 মাসের বিতর্কিত শাসনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।